হ্যালো স্টুডেন্টস, আমি অমরেন্দ্র ঘোষ আর তোমরা দেখছো লেখাপড়া ইউটিউব চ্যানেল। আজকে আমরা এই ভিডিওতে ডিসকভারি অফ ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রন আবিষ্কার নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা আমি খুবই সিম্পলেস্ট ওয়েতে বোঝানোর চেষ্টা করব। তাই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং কোনো ডাউট থাকলে অবশ্যই ভিডিও শেষ হওয়ার পরে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। তো শুরু করা যাক। তো আমরা অলরেডি জানি যে কোনো একটা পরমাণু প্রধান তিন প্রকার সাবঅ্যাটমিক পার্টিকেল ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন দ্বারা গঠিত হয়। প্রধান কেন বলছি? কারণ এই তিন ধরনের সাবঅ্যাটমিক পার্টিকেল ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ছাড়াও আরও অনেক সাবঅ্যাটমিক পার্টিকেল থাকে। সেগুলো হয় আনস্টেবল অথবা তারা ক্ষণস্থায়ী হয়, কিছুক্ষণের জন্য থাকে পরমাণুর মধ্যে, তারপর আবার সেটা অদৃশ্য হয়ে যায়। তাদের মধ্যে উদাহরণ হচ্ছে নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, নিউন, মেসন, তারপরে ডয়টেরন। এই ধরনের প্রচুর এক্সাম্পল আছে এই ধরনের অপ্রধান সাবঅ্যাটমিক পার্টিকেলের জন্য। তো আমরা মেনলি এখানে যে প্রধান সাবঅ্যাটমিক পার্টিকেল সেটাতে আমার ফোকাস রাখতে হবে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এবং ইলেকট্রনের আবিষ্কারটা কীভাবে হয়েছিল সেটা নিয়ে আমরা আজকে ভিডিওতে ডিসকাশন করতে চলেছি। এইবার যখন এই তিন প্রকার কণা আবিষ্কার হয়নি তখন বিজ্ঞানীদের পরমাণু সম্পর্কে এক প্রকার ধারণা ছিল। যখন ইলেকট্রন আবিষ্কার হয়ে গেল তখন সেই ধারণাটায়, সেই পরমাণু গঠনের একটা মডিফিকেশন হলো যে না, এরকম নয়, এই জিনিসটা এবার এরকম হতে পারে। আবার যখন প্রোটন আবিষ্কার হলো তারপরে তখন আবার ধারণার পরিবর্তন হলো, মডিফিকেশন হলো। তারপর নিউট্রন আবিষ্কার হলো। তো এরকমভাবে পরমাণু গঠনে প্রচুর মডিফিকেশন হয়েছে এবং এখনও হচ্ছে, আরও ডেপথে যাওয়ার চেষ্টা হচ্ছে। তো এখানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনে কিন্তু পরমাণু গঠন শেষ নয়, তবে প্রত্যেকটার ধাপ আমাদের জানা দরকার আছে কীভাবে এই প্রোগ্রেসটা হয়েছিল। তার মধ্যে ইলেকট্রন আবিষ্কারের ক্ষেত্রে আমরা প্রথমে জিনিসটা দুভাবে বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা ব্রিফলি জিনিসটা বুঝবো, ছোট্ট করে, যতটা ছোটো সম্ভব সেই ছোটো করে আমরা জিনিসটা বুঝবো। তারপরে সেই ডিসকভারির ডেপথে যাওয়ার চেষ্টা করব, গভীরে যাওয়ার চেষ্টা করব। তারপরে প্রথমে ব্রিফলি বোঝার জন্য আমি এখানে একটা ছোটো ডায়াগ্রামের মতো এঁকেছি। বিজ্ঞানী উইলিয়াম ক্রুকস একটা পরীক্ষা করেছিলেন। বিজ্ঞানী উইলিয়াম ক্রুকস একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। সেই এক্সপেরিমেন্ট থেকে একটা রশ্মি তিনি আবিষ্কার করলেন, যেটা বলা হয় ক্যাথোড রশ্মি। ঠিক, উইলিয়াম ক্রুকস একটা পরীক্ষা করেছিলেন, সেই পরীক্ষা থেকে এক প্রকার রশ্মি আবিষ্কার হয়েছিল, সেটাকে তিনি বললেন ক্যাথোড রশ্মি। তো সেই ক্যাথোড রশ্মির প্রকৃতি ব্যাখ্যা করতে গিয়ে, অর্থাৎ নেচার কীরকম, এর ভর আছে কি নেই, এই রশ্মিটা কী কী কণা দিয়ে গঠিত, এই ধরনের জিনিসগুলো ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞানী স্যার জে জে থমসন দেখলেন যে ক্যাথোড রশ্মিটা না, এই ক্যাথোড রশ্মিটা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ঋণাত্মক আধানগ্রস্ত এবং নগণ্য ভরযুক্ত। কী কী বললাম? অসংখ্য ঋণাত্মক আধানগ্রস্ত, নেগেটিভলি চার্জড ঋণাত্মক আধানগ্রস্ত এবং নগণ্য ভর বিশিষ্ট অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি। ক্যাথোড রশ্মি হলো অসংখ্য ঋণাত্মক আধানগ্রস্ত, নগণ্য ভর বিশিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি। এই প্রত্যেকটা কণাকে তিনি বললেন নেগেট্রন, নাম দিলেন নেগেট্রন। তাহলে এটা হলো একটা নেগেট্রন, আবার এটা একটা নেগেট্রন, এটা একটা নেগেট্রন। পরে বিজ্ঞানী স্টোনি এই নেগেট্রনের নামটা পরিবর্তন করে তার নাম দিলেন ইলেকট্রন। তো এটা গেল আমরা ব্রিফলি যে ঘটনাটা ঘটছে সেটা বোঝা গেল। আরও বুঝিনি জিনিসটা। উইলিয়াম ক্রুকস একটা পরীক্ষা করলেন, সেই পরীক্ষা থেকে একটা রশ্মি আবিষ্কার হলো, সেটা বলা ক্যাথোড রশ্মি। সেই ক্যাথোড রশ্মির প্রকৃতিটাকে ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞানী জে জে থমসন এই জিনিসটা অবজার্ভ করলেন যে ক্যাথোড রশ্মি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ঋণাত্মক আধানগ্রস্ত নগণ্য ভরবিশিষ্ট কণা দ্বারা গঠিত, যেটা প্রত্যেকটাকে তিনি বললেন নেগেট্রন। পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞানী স্টোনি নামটা পরিবর্তন করে রাখলেন ইলেকট্রন। এইবার আমরা গভীরে যাওয়ার চেষ্টা করব, এই ইলেকট্রন আবিষ্কারের ডেপথে যাওয়ার চেষ্টা করব। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে পরীক্ষা। এই পরীক্ষাটা কি করেছিলেন আসলে? আর এখানে ক্যাথোড রশ্মির যে প্রকৃতি বিজ্ঞানী জে জে থমসন এক্সপ্লেন করার চেষ্টা করলেন, সেই প্রকৃতিগুলো কী কী ছিল।
আর কীভাবেই বা বুঝলেন যে এগুলো নগণ্য ভর বিশিষ্ট হবে আর ঋণাত্মক আধান গোষ্ঠী বিশিষ্ট হবে? প্রত্যেকটা আমরা এক একে জানার চেষ্টা করব। তো দেখা যাক। স্যার বিজ্ঞানী উইলিয়াম ক্রুক্স তার পরীক্ষার জন্য একটা মোক্ষণ নল নিয়েছিলেন, মানে ডিসচার্জ টিউব যেটা বলা হয়। সেখানে দুটি ধাতব পাত ছিল, ধাতব তড়িদ্বার বলা যেতে পারে। ধাতব পাত সেটা একটা কাঁচ নলের মধ্যে রাখা হয়েছে, আর সেই কাঁচ নলে বায়ুর চাপটাকে একটা নির্গম নলের সাহায্যে কমিয়ে নেওয়া হয়েছে। এই দুটি ধাতব পাতের সঙ্গে একটা হাই ভোল্টেজ এক্সটার্নাল ডিসি, হাই ভোল্টেজ, এইগুলো কিন্তু বুঝতে হবে, হাই ভোল্টেজ না হয়েছে, এবং এটা ডিসি কারেন্ট অর্থাৎ সমপ্রবাহ কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট ডিসি, যার ঋণাত্মক অংশটা এই পাতের সঙ্গে যোগ করা হয়েছে। এই জন্য বলছি ক্যাথোড, যেটা নেগেটিভলি চার্জড, আর এই পজিটিভ প্রান্তটা এর সঙ্গে যুক্ত হয়েছে, এটা বলছি আমি অ্যানোড, যেটা হলো পজিটিভলি চার্জড। এই মতো অবস্থায় আমি যদি এখানে ভোল্টেজটা অর্থাৎ যদি আমি কারেন্টটা চালাই, তখন কী হবে, এখান থেকে ইলেকট্রন যাবে। আর যদি আমরা কারেন্টের কনভেনশনে যাই, মানে যেদিকে ইলেকট্রন যাবে তার উল্টো দিকে কারেন্ট আসবে। এটা তো আমরা জেনে আসছি ছোটো থেকে, যেদিকে ইলেকট্রন যাবে সেদিকে তার উল্টো দিকে কারেন্ট আসবে। সেরকমভাবে যদি এদিকে ইলেকট্রন যায় তাহলে এদিকে কারেন্ট আসবে। কারেন্ট গিয়ে এখানে এসে থেমে যাওয়ার কথা নিশ্চয়ই, কারণ মাঝখানে তো কোনো প্রবাহ কিছু হবে না, বা মাঝখানে তো শূন্যস্থান বলবো না, বায়ু আছে, অল্প পরিমাণ আছে, তো সেখানের মধ্যে দিয়ে কি কোনো প্রবাহ হবে? সেটা দেখার জন্য আমরা যদি এখানে একটা অ্যামমিটার ফিট করি। অ্যামমিটার কি, যেটা ফিজিক্স ল্যাবরেটরি দেখতে হবে। অ্যামমিটারের সাহায্যে তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করা হয়। কোনো একটা সার্কিটের মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে সেই তড়িৎ প্রবাহ মাত্রাটা নির্ণয় করা হয় অ্যামমিটারের সাহায্যে। এবার অ্যামমিটার ফিট করে দেওয়ার পর, মেশিনটা লাগানোর পর আমরা যদি এখানে হাই ভোল্টেজ দিই, কারেন্ট চালাই, তার একটা মজার ঘটনা দেখতে পাবো, যেখানে অ্যামমিটারের কাঁটাটা ডিফ্লেকশন হচ্ছে। মানে এটা বোঝাচ্ছে যে নিশ্চয়ই এই সার্কিটের মধ্যে এটা কমপ্লিট কারেন্টের সার্কুলেশন হচ্ছে, কিন্তু এখান দিয়ে যাবে কিভাবে কারেন্টটা? এবার এই জিনিসটা তাহলে এক্সপ্লেন করতে হবে, ব্যাপারটা কি হচ্ছে এখানে মাঝখানের মধ্যে দিয়ে। কিছু তো নিশ্চয়ই এই পাত থেকে এই পাতে যাচ্ছে, অথবা এই পাত থেকে এই পাতে আসছে, সেটা কি? তো এই জিনিসটাকে আমি আবার বাঁ দিকে আঁকছি, মানে যেটা করা হয়েছিল এক্সপেরিমেন্টে, একটু পরিবর্তন করে। এই বাঁ দিকে ধাতব পাতটা এবার এই দিক বরাবর রাখা হয়েছে এরকমভাবে, এই ধাতব পাতটা এরকমভাবে রাখা হয়েছে, এবং এখানে এবার এক্সটার্নাল ডিসি কারেন্টটা রাখা হয়েছে। আর এদিকে যেমন ছিল সেরকমই আছে ধাতব পাতটা। মানে এটা হচ্ছে আমাদের অ্যানোডটা, আর এটা হচ্ছে আমাদের ক্যাথোডটা। সরি, এটা হচ্ছে আমাদের ক্যাথোডটা, আর এটা হচ্ছে আমাদের অ্যানোডটা। এবার কী করা হলো, এই প্রান্ততে, এই বাঁ দিকের পোর্শনটায় জিঙ্ক সালফাইডের একটা প্রলেপ দেওয়া হলো। এই জিঙ্ক সালফাইডের প্রলেপ কেন দেওয়া হলো? কারণ এর উপর যদি কোনো একটা পার্টিকেল এসে জোরে ধাক্কা মারে, তাহলে সেই জায়গায় একটা উজ্জ্বল বিন্দু সৃষ্টি করবে, প্রতিপ্রবাহ সৃষ্টি করবে এরকমভাবে উজ্জ্বল বিন্দু। এবার অসংখ্য যদি কোনো কণা আসে তাহলে পুরোটা জ্বলতে থাকবে, ঠিক। কিন্তু দেখা গেল হাই ভোল্টেজটা দেওয়ার পরে যে এইখানে কোনো কিন্তু প্রতিপ্রবাহ সৃষ্টি হচ্ছে না, কোনো উজ্জ্বলতা ভাব এখানে আসছে না। তার মানে এখান থেকে কিন্তু কোনো কিছু আসছে না, এটা এখান থেকে বোঝা গেল। বেশ, এবার এটা জিনিসটা উল্টে দেওয়া যাক। মানে ক্যাথোডটাকে এবারে এরকমই রাখা হোক, ক্যাথোডটাকে বাঁ দিকে যেমন ছিল সেরকমই রাখা হলো। এবার এটাকে এরকমভাবে রাখা হলো, অর্থাৎ অ্যানোডটাকে ঠিক এরকম অ্যাঙ্গেলে রাখা হলো। এবার এই অবস্থায় আমি যদি এখানে হাই ভোল্টেজটা চালু করি, তাহলে দেখা গেল যে এই জায়গায় যেখানে জিঙ্ক সালফেটের প্রলিপ্ত পর্দা দেওয়া হয়েছিল, এখানেও জিঙ্ক সালফেটের প্রলিপ্ত পর্দা দেওয়া হয়েছিল, সেখানে প্রতিপ্রবাহ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ উজ্জ্বলতা ভাব সৃষ্টি করছে। এখান থেকে কি বলা যেতে পারে, নিশ্চয়ই এখানে কোনো একটা অদৃশ্য কোনো কিছু এসে এখানে
জিঙ্ক সালফাইডের পরিণত পর্দায় জোরে ধাক্কা মারছে এবং এর ফলে এখানে প্রতিপ্রভাতের সৃষ্টি হচ্ছে। তো এই জিনিসটাকেই, এই অদৃশ্য যে রশ্মিটা যাচ্ছে সেই রশ্মিটাকে বলা হলো ক্যাথোড রশ্মি, কারণ এটা ক্যাথোড থেকে বেরোচ্ছে। এটা ক্যাথোড, এই পাতটা, আর এটা অ্যানোড। তো ক্যাথোড থেকে যেহেতু রশ্মি বেরোচ্ছে, এই জন্য বলা হচ্ছে ক্যাথোড রশ্মি। এটা অদৃশ্য, কারণ এটা বাইরে থেকে দেখে আগে যেরকম ছিল সেরকমভাবেই লাগবে। ভোল্টেজটা দেওয়ার আগে যেমন দেখতে ছিল, ভোল্টেজটা দেওয়ার পরে এরকমই একই রকম লাগবে। শুধুমাত্র ডিফারেন্সটা কোথায় হবে, এখানে উজ্জ্বল বিন্দুর সৃষ্টি হবে, প্রতিপ্রভাতের সৃষ্টি করবে। এবার অ্যানোড আমি যখন অ্যানোডটা এখানে রাখছিলাম আর ক্যাথোডে যখন এরকমভাবে রাখছিলাম, তখন এখানে কিন্তু কোনো প্রতিপ্রভাত সৃষ্টি হচ্ছিল না। তো আমরা বুঝতে পারছি অ্যানোড থেকে কোনো কিছু এখানে আসছে না। ক্যাথোডে যখন এরকমভাবে রাখছি এবং এখানে একটা জিঙ্ক সালফাইড পরিণত পর্দা দিয়ে দিয়েছি, এটাকে এরকমভাবে রেখে দিয়েছি, তখন এদিকে যখন যাচ্ছে রশ্মিটা, তখন এখানে প্রতিপ্রভাত সৃষ্টি করছে। ক্যাথোড থেকে রশ্মিটা বেরোচ্ছে, এই জন্য বলছি আমি ক্যাথোড রশ্মি, এটা অদৃশ্য। এখানে এত অবধি বোঝা গেল। এইবার এখান থেকে আমরা কী কী প্রকৃতি ব্যাখ্যা করতে পারি সেটা একটু জানা যাক। প্রথম কথা, এটা অদৃশ্য। তারপরে এটা সরলরেখায় চলে, ঠিক, এটা সরলরেখায় চলে, কারণ এটা এখান থেকে স্টার্ট হয়েছে এবং এখানে এসে উজ্জ্বল বিন্দুর সৃষ্টি করেছে। তাহলে বুঝতে পারবো যে এটা সরলরেখা বরাবরই চলে। আলো যেমন চলে সরলরেখায়, ঠিক সেরকমভাবেই ক্যাথোড রশ্মিটাও সরলরেখা বরাবর চলে। তার ফার্স্ট পয়েন্ট কী হলো, সরলরেখা বরাবর চলে। সেকেন্ড পয়েন্টটা দেখার জন্যে আমি কি করলাম, আচ্ছা এই ছবিটার জন্য দেখি, এই ছবিটার ক্ষেত্রে দেখি, এই মাঝখানে একটা ছোট্ট এবং হালকা পাখা ফিট করে দিলাম। এই অবস্থায় হাই ভোল্টেজটা দেওয়া হলো, তখন দেখা গেল যে এই পাখাটা ঘুরছে, আর যত ভোল্টেজ বাড়াচ্ছি তত বেশি জোরে ঘুরছে, ঘূর্ণন বেগটা বেড়ে যাচ্ছে। তার মানে এ থেকে বোঝা যাচ্ছে যে এখানে যে রশ্মিটা এখান থেকে যাচ্ছে, এদিক বরাবর যে রশ্মিটা যাচ্ছে, সেটা নিশ্চয়ই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, যা নিজস্ব ভরবেগ আছে। এই কণাগুলোই এখানে ধাক্কা মারছে, ঠিক, এর ভরবেগ আছে বলেই ধাক্কা মারতে পারছে এবং ঘোরাতে পারছে। তাহলে এখান থেকে বোঝা গেল যে ভরবেগ আছে। তো সেকেন্ড পয়েন্ট আমাদের কী হলো, যে এই ক্যাথোড রশ্মি যে কণা দ্বারা গঠিত, অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা, সেগুলো নিজস্ব ভর আছে। এবার থার্ড পয়েন্টটা কি, থার্ড পয়েন্টটা হচ্ছে যে এখানে ক্যাথোড রশ্মিটি যাচ্ছে আর অপর প্রান্তে যদি কোনো জিনিস সালফাইড পরিণত পর্দা দিয়ে সেখানে ধাক্কা মারছে এবং প্রতিপ্রবাহ সৃষ্টি করছে। এটা থার্ড পয়েন্ট। আর ফোর্থ পয়েন্টে কী হবে, ফোর্থ পয়েন্টটা আমাদের হবে যে আমরা যদি এখানে একটু পরিবর্তন করি, জিনিসটা বোঝাই, এক্ষেত্রে যদি ছবিটাই এটা একটু মুছি, এই বরাবর আমার রশ্মিটা যাচ্ছে, ক্যাথোড রশ্মিটা এরকমভাবে যাচ্ছে এই ডিরেকশনে। এবার আমি এখানে ওপরে একটা হাইলি পজিটিভ প্লেট, হাইলি পজিটিভ, কী বললাম, হাইলি পজিটিভ, এখানে একটা প্লেট রাখলাম, ঠিক, আর এখানে একটা হাইলি নেগেটিভ প্লেট রাখলাম, হাইলি নেগেটিভ, নিয়ে হাই ভোল্টেজ দিলাম। তারপরে দেখছি রশ্মিটা এখানে যাচ্ছে না, যাচ্ছে কোন দিকে, এদিক বরাবর। এখানে যে তড়িৎ ক্ষেত্র রাখা হয়েছে, সে তড়িৎ ক্ষেত্র রাখার ফলে এর ডিফ্লেকশনটা ঘটছে, কিন্তু কোন দিকে ঘটছে, যেদিকে পজিটিভ চার্জ রয়েছে। আর আমরা জানি ঋণাত্মক আধান পজিটিভ আধানকে আকর্ষণ করে, বা প্লাস মাইনাসকে আকর্ষণ করে, সোজা ব্যাপার। তাহলে এখানে নিশ্চয়ই এগুলো ঋণাত্মক আধানগ্রস্ত, এই রশ্মির কণাগুলো, তাই এই পজিটিভ, হাইলি পজিটিভ চার্জড ধাতব পাতের প্রতি আকৃষ্ট হয়েছে। তাহলে এখান থেকে যে পয়েন্টটা কনক্লুড করা গেল যে এগুলো হচ্ছে ঋণাত্মক আধানগ্রস্ত। যদি এর পজিটিভ হতো, এটা কী বলে মাথায়, মানে কে খেলবে এই সময়ে, যে যদি পজিটিভ হতো তাহলে নিশ্চয়ই এদিকে আসতো। পজিটিভ নয়, নেগেটিভ, এই কারণে সেগুলো পজিটিভলি চার্জড, হাইলি পজিটিভলি চার্জড প্লেটের দিকে যাচ্ছে। এটাতে আমরা জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে কী কী পয়েন্ট আমরা পাচ্ছি, মেন চারটে পয়েন্ট আমাকে খেয়াল রাখতে হবে। প্রথম হচ্ছে যে এটা আলোর মতনই সরলরেখায় চলে। দ্বিতীয় পয়েন্ট কি, দ্বিতীয় পয়েন্ট দেখলাম এর নিজস্ব ভরবেগ রয়েছে, এবং সেখান থেকে বলতে পারি এর নিজস্ব ভর রয়েছে, মানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত ক্যাথোড রশ্মিটা, সেই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোর আবার নিজস্ব ভর রয়েছে। এটা আমাদের সেকেন্ড পয়েন্টে গেল। আর থার্ড পয়েন্টে কি, থার্ড পয়েন্ট হচ্ছে যে
যদি জিঙ্ক সালফার পরিলিত পর্দা যে কাঁচনা লাগানো রয়েছে সেখানে ক্যাথোড যাচ্ছে, ধাক্কা মারছে এবং প্রতিভাব সৃষ্টি করছে। এটা আমাদের থার্ড পয়েন্ট। আর ফোর্থ অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট আসলে সেটা হচ্ছে যদি কোনো তড়িৎ ক্ষেত্র রাখি বা যদি কোনো চৌম্বক ক্ষেত্র রাখতাম, চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র খুব একটা পার্থক্য নেই। মানে চৌম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র পরস্পরের সঙ্গে লম্ব হয়, যেদিক বরাবর তড়িৎ ক্ষেত্র যায় তার ঠিক লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রটা যায়, যেটা তোমার ফিজিক্সে পড়বে এবং সেখানে আরও ভালোভাবে এটা এক্সপ্লেনেশন করা আছে। তো যখন আমরা চৌম্বক ক্ষেত্র এখানে দেবো সেক্ষেত্রে দেখবো ক্যাথোড রশ্মিটা ডিফ্লেকশন হচ্ছে, হয় উপর দিকে যাচ্ছে নইলে নিচের দিকে যাচ্ছে। আর যদি আমরা তড়িৎ ক্ষেত্র রাখি সেক্ষেত্রে দেখবো এরকমভাবে ডিফ্লেকশনটা হচ্ছে, এক্ষেত্রে যেমন হাইলি পজিটিভ চার্জড প্লেটের দিকে ডিফ্লেক্টেড হয়ে যাচ্ছে। এই চারটে পয়েন্ট থেকে আমরা আরও দুটো মেন পয়েন্ট যেটা পেলাম সেটা যে ভর আছে এবং নেগেটিভলি চার্জড। এবং সেখান থেকে বিজ্ঞানী স্যার জে থমসন বললেন যে ক্যাথোড রশ্মি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা যেগুলো ঋণাত্মক আধানগ্রস্ত এবং নগণ্য ভর কেন বলছি, দেখো স্বাভাবিক ব্যাপার, এই টোটাল যে ভরবেগ সেখান থেকে যে টোটাল ভরটা সেটা খুব কম। এবার তাহলে প্রত্যেকটা কণার ভর কত হবে, আরও কম হবে। সেখান থেকে এর কনক্লুশন হলো যে এইগুলোর ভরটা অনেক কম হয়। আর ম্যাথামেটিক্যালি এটা একটা এক্সপ্লেনেশন আছে, আর সেই কমপ্লিকেশনের দিকে যাবো না, আমি অলরেডি বলেছি, যেটা আমরা মোস্ট সিম্পলেস্ট ওয়েতে বোঝার চেষ্টা করব। আর আশা করি তোমরা বুঝেছো জিনিসটা। তো এ তো গেল ইলেকট্রন কীভাবে আবিষ্কার হয়েছিল, আর প্রোটন কীভাবে আবিষ্কার হয়েছিল সেটা জানার জন্য তোমরা একটা কাজ করতে পারো। তোমরা উপরে ডান দিকের কর্নারে আই বাটন আছে, সেই আই বাটনে ক্লিক করতে পারো। আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি প্রোটন কীভাবে আবিষ্কার হয়েছিল রাদারফোর্ড এক্সপেরিমেন্টের সাহায্যে, সেটা গিয়ে চেক করতে পারো। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন পড়তে থাকো, শিখতে থাকো।